গত পর্বে আমরা আমাদের থিমের হেডার সেকশনের লগইন মেনু এবং লগ আউট মেনু রেজিস্টার এবং ডিসপ্লে করেছিলাম। আজকের পর্বে আমরা এমন সুন্দর একটি কাস্টম হেডার টেমপ্লেট আমরা ডিজাইন করব। এই হেডারটি যদি স্ক্রল ডাউন করি আমরা, তো দেখছেন যে নির্দিষ্ট কিছু পিক্সেল স্ক্রল ডাউন করার পর হেডারটি অটোমেটিক্যালি স্লাইড ডাউন হয়ে স্টিকি হয়ে আছে। তো এমন সুন্দরভাবে যদি আমরা একটি হেডার সেকশন ডিজাইন করতে চাই, প্রথমে আমাদের সিএসএস যে বুটস্ট্র্যাপ ফাইলগুলো আছে, আমরা প্রথমত এগুলাকে আমরা এনকিউ স্ক্রিপ্ট করব। তো এখানে আমরা যে আমাদের ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছি এবং সার্চ বারের সাইডে একটি ক্যাটাগরি ট্যাব আমরা এখানে সাপোর্ট দিয়েছি, লগইন রেজিস্টার মেনু, এবং এখানে আপনি দেখছেন মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। এখানে কন্ট্যাক্ট যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে আমরা সুন্দর একটি পপ উইন্ডোর মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 70 আমরা এভাবে ডিজাইন করেছি। তো এই সম্পূর্ণ কাজটি যদি আমরা এখন করতে চাই, তো শুরুতেই চলুন আমরা এখন যে আমাদের ফাংশন ডট পিএইচপি ফাইলটি আছে, এখানে আমরা আমাদের যে বুটস্ট্র্যাপ এবং সিএসএস ফাইলগুলো আমরা এখন এনকিউ স্ক্রিপ্ট করব। এখানে আমরা একটি ফাংশন লিখব, functiy ফাংশন। তো ফাংশনের একটি নাম আমাদেরকে দিতে হবে। তো ফাংশনের নাম আমরা দিচ্ছি ভিভিড। আমরা স্ক্রিপ্ট দিতে পারি script, স্ক্রিপ্টস, ভিভিড ফার্স্ট স্ক্রিপ্ট। তো আমরা একটি ফাংশন ক্রিয়েট করেছি। এখন এটিকে আমরা অ্যাড অ্যাকশন করব, অ্যাড আন্ডারস্কোর এসিটি অ্যাকশন। তো অ্যাড অ্যাকশনের ভিতরে আমাদেরকে দুটি প্যারামিটার লিখতে হবে। প্রথম প্যারামিটারটি হচ্ছে আমাদের wp আন্ডারস্কোর enqueue আন্ডারস্কোর স্ক্রিপ্ট স্ক্রিপ্টস, এবং দ্বিতীয় প্যারামিটারটি আমরা যে ফাংশনের নামটি দিয়েছি এই নামটি আমরা এখানে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি এবং সেমিকোলন। এই ফাংশনের ভিতরে আমরা আমাদের বুটস্ট্র্যাপ, কাস্টম সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে প্রপারলি লোড করাবো। পারফরমেন্সের জন্য আমরা সিএসএস কে রাখবো হেডারে এবং জেএস ফাইলগুলোকে রাখবো ফুটারে। শুরুতেই আমরা কল করব বুটস্ট্র্যাপকে wp কিউ স্টাইল, যেহেতু style। তো wp enqueue স্টাইল এটি কিভাবে কাজ করে, আমরা গুগল করি wp enqueue স্ক্রিপ্ট লিখে আমরা যদি এখানে এন্টার দেই, তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্সে যদি আমরা যেতে চাই, তো এখানে আপনারা দেখছেন যে wp enqueue স্টাইল প্রথমে যে স্ট্রিং হ্যান্ডেল, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এটি। তো এখানে আমরা এটিকে কপি করছি, Ctrl+C। তো আমরা যদি এখন এটিকে এখানে পেস্ট করি, wp enqueue স্টাইল প্রথমে আমাদেরকে হ্যান্ডেল এখানে লিখতে বলা হচ্ছে। তো আমাদের হ্যান্ডেল হচ্ছে বুটস্ট্র্যাপ, BOOTSTRAP বুটস্ট্র্যাপ। তো এরপরে যে srct আমাদেরকে করতে হবে, আমরা গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI এই ফাংশনটি লিখে আমরা করতে পারি। অনেকে হয়তো গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI ব্যবহার করেন, যা ভুল কিছু নয়, তবে একজন প্রফেশনাল ডেভেলপার হিসেবে আমি রিকমেন্ড করব গেট থেম ফিল URI ব্যবহার করতে। আমি এখন লিখছি গেট আন্ডারস্কোর them ফাইল আন্ডারস্কোর URI, গেট থেম ফাইল URI। এটি ব্যবহারের মাধ্যমে আমরা ভবিষ্যতে কেউ যদি আপনার থিমটি কাস্টমাইজ করার জন্য চাইল্ড থিম তৈরি করে, তবে তাকে নতুন করে কোনো ফাংশন লিখতে হবে না, ওয়ার্ডপ্রেস অটোমেটিক সঠিক ফাইলটি ডিটেক্ট করে নেবে। গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI সবসময় প্যারেন্ট থিমের ডিরেক্টরিকে পয়েন্ট করে, অন্যদিকে গেট থেম ফাইল URI প্রথমে চাইল্ড থিমের ফাইলটিকে খোঁজে, যদি সেখানে না পাই তবেই প্যারেন্ট থিমে যাই। এটি আপনার
থিমকে অনেক বেশি ফ্লেক্সিবল করে তোলে। এটি অনেক বেশি প্রফেশনাল এবং স্মার্ট চয়েস। তো সে কারণে আমি গেট দেম ফাইল ইউআরআই এটি ব্যবহার করেছি। তো এর পরবর্তীতে এসআরসির ভিতরে আমাদের যে ফাইলের পাথটি, সেই পাথটি আমাদেরকে এখানে দিতে হবে। তো প্রথমে আমরা একটি স্ল্যাশ দিচ্ছি এবং এরপরে আমরা আমাদের থিম ফোল্ডারে অ্যাসেটস নামের একটি ফাইল ক্রিয়েট করব, ASSETS অ্যাসেটস। তো অ্যাসেটসের ভিতরে আমরা সিএসএস এবং জেএস দুটি ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আমরা আমাদের বুটস্ট্র্যাপ, কাস্টম সিএসএস, জেএস সব ফাইলগুলো আমরা ইনক্লুড করব। সে কারণে আমরা অ্যাসেটস একটি ফোল্ডার নাম দিয়েছি। এর পরবর্তীতে আমাদের এখানে যেহেতু বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল লোড করাবো, সেক্ষেত্রে আমরা এখানে সিএসএস নামের একটি ফোল্ডার ক্রিয়েট করছি। এরপরে আমাদের BOOT বুটস্ট্র্যাপ .min.css নামের একটি ফোল্ডার আমরা বুটস্ট্র্যাপ থেকে ডাউনলোড করার পর এটি পেয়ে যাব। তো এর পরবর্তীতে আমাদেরকে ডিপেন্ডেন্সি আমাদের এটি অ্যারে হিসেবে অ্যারে, এখানে অ্যারের ভিতরে আমরা এর পরবর্তীতে আমাদের ভার্সন, বুটস্ট্র্যাপের যে ভার্সনটি, আমরা এখানে ভার্সনটি এখানে দিয়ে দিতে চাই মিডিয়া অল। এখানে আমাদের মিডিয়া অল থাকবে। তো ভার্সন এখন আমরা 5. তো আমরা বুটস্ট্র্যাপটি এখন যদি ডাউনলোড করতে চাই, তো এখন আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপ লিখে যদি আমরা এখানে সার্চ করি, তো বুটস্ট্র্যাপ 5.3 আমরা এখানে ক্লিক করছি এবং এখান থেকে আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপ, আমরা বুটস্ট্র্যাপটি এখান থেকে ডাউনলোড করছি জিপ ফোল্ডারটি। অতঃপর আমরা ডাউনলোডকৃত বুটস্ট্র্যাপ জিপ ফোল্ডারটি আমরা আমাদের ডেস্কটপে রাখছি এবং এখান থেকে আমরা এটিকে আনজিপ করছি। আমরা আনজিপ করার পরে ফাইলটিকে আমরা ওপেন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএস এবং জেএস নামের যে দুটি ফাইল আছে, আমরা সিএসএস ফোল্ডারটি ওপেন করছি এবং এর ভিতরে বুটস্ট্র্যাপ min.css এই ফাইলটি আমাদের প্রয়োজন। আমরা এটিকে কপি করছি। এখানে অনেক ফাইল আছে, আমাদের সবগুলো প্রয়োজন নেই। তো এখন আমরা আমাদের থিম ডাইরেক্টরিতে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। এটির নাম আমরা দিতে চাই ASSETS অ্যাসেটস। তো অ্যাসেটস এর ভিতরে আমরা রীতিমতো যেভাবে আমরা পাথটি লিখেছিলাম সিএসএস এবং জেএস, আমরা দুটি ফাইল ক্রিয়েট করেছি এবং সিএসএস ফাইলের ভিতরে আমরা বুটস্ট্র্যাপের যে ফোল্ডারটি আমরা কপি করেছিলাম, এটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, বুটস্ট্র্যাপ min.css। এখানে আমরা আরেকটি আমরা ফোল্ডার আমরা ক্রিয়েট করতে চাই আমাদের থিমের যে কাস্টম সিএসএস আমরা ডিজাইন করব। তার জন্য আমাদের থিমের যে নামের সাথে আমরা মিল রেখে আমরা vividverse.css নামের আমরা আরেকটি সিএসএস ফাইল ক্রিয়েট করছি। তো vividverse.css এটিকে আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করছি এবং আমাদের WPEnq যে আমরা করেছিলাম এখানে আমরা, তো এখানে আমাদেরকে অবশ্যই এটি কোটেশনের ভিতরে দিতে হবে। তো এখানে আমরা vividverse স্টাইল, তো এখানে সিএসএস এর ভিতরে আমরা যেটি কপি করেছিলাম vividverse.css, এখানে আমাদের ভার্সনটি আমরা আমাদের style.css এ আমরা এখানে ভার্সন আমরা দিয়েছিলাম 1.0.1। এখানে আমরা যে ভার্সনটি পরবর্তীতে আপডেট করব, সেই ভার্সনটি যাতে ডাইনামিক্যালি আপডেট হয়, সে কারণে আমরা এখানে wp get থিম গেট ভার্সন যে ফাংশনটি আছে, আমরা এটি এখানে লিখছি wp_get_them get
সিঙ্গেল কোটেশনের ভিতরে ভার্সনটি দিতে চাই। তো এখানে আমরা ডাব্লিউপি গেট ভার্সন, আমরা এখান থেকে আমাদের ভার্সনটিকে কল করে ডাইনামিক্যালি নিয়েছি। তো এখন আমরা যদি সেভ দেই এবং আমাদের ফাইলটিকে আমরা যদি একবার রিফ্রেশ করি, তো আমরা যদি সোর্স কোডটি দেখতে চাই, আমাদের এখানে যে আমরা ল্যাঙ্গুয়েজটি আমরা ডাইনামিক করেছিলাম এটি আমাদের একটু ভুল হয়েছে। তো ল্যাঙ্গুয়েজটি হবে না, এটি কন্ট্রোল ইউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন HTML কোড করার পর আপনি এভাবে সোর্স কোড দেখে আপনি এররটি ফিক্স করতে পারেন। তো এখন দেখব যে আমাদের bootstrap main.css ফাইলটি আমাদের হেডারে লোড হয়েছে। যেহেতু এখানে হেডার হেডারের শেষ হওয়ার আগে লোড হয়েছে এবং vividverse.css 1.0 ভার্সন এটি লোড হয়েছে। তো প্রপারলি লোড হয়েছে কিনা আমরা দেখার জন্য আমরা bootstrap main css এই লিঙ্কটির উপরে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সরাসরি দেখা যাচ্ছে এটি সাকসেসফুলি লোড হয়েছে। এর ভার্সন আছে 5.3.8। তো আমরা এখানে দিতে চাই 5.3.8। তো এটি আমাদেরকে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা টিকে রাখছি। আমরা যদি আরেকবার সোর্স কোডটি দেখতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের vividverse.css নামের যে ফাইলটি ক্রিয়েট করেছি এই ফাইলে কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা এখনো কিছু লিখিনি। তো এই পর্যায়ে আমরা সফলভাবে আমাদের bootstrap এবং bootstrap CSS এবং আমাদের কাস্টম CSS দুটি ফাইল আমরা লোড করেছি। এখন আমরা আরেকটি ফাইল লোড করাতে চাই, সেটি হচ্ছে আমাদের bootstrap main.js। তো js ফাইলটি লোড করার জন্য আমরা এটিকে কন্ট্রোল টি দিয়ে আবার কপি করছি এবং স্টাইলের পরিবর্তে আমাদেরকে স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। স্ক্রিপ্ট wp-enq স্ক্রিপ্ট wp-enq স্টাইলের মাধ্যমে আমরা css ফাইলগুলোকে কল করতে পারি এবং wp-enq স্ক্রিপ্টের মাধ্যমে আমরা js ফাইলগুলোকে কল করতে পারি। তো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে bootstrap js আমরা এটি দিতে পারি। আরেকটি বিষয়, এখানে যে আমাদের vividverse style.css আমরা অ্যারে নিয়েছি, এর ভিতরে আমাদেরকে আমরা bootstrap এটি লিখে দিতে পারি BOOT bootstrap, কেননা এটি ডিপেন্ডেন্সি। আগে bootstrapটি লোড হবে, তারপরে যেন আমাদের এই vividverse.css ফাইলটি লোড হয়, সে কারণে আমরা এটি ডিপেন্ডেন্সি হিসেবে আমরা bootstrapকে এখানে কল করেছি। তো এই পর্যায়ে আমরা JS ফোল্ডারের ভিতরে আমরা bootstrap main.js এই ফাইলটি আমরা যদি দিতে চাই, তো এখানে আমাদের যে js ফোল্ডারটি আছে এটি ওপেন করলাম এবং bootstrap ফাইল থেকে js ফাইলটির ভিতর থেকে আমরা bootstrap main.js এই ফাইলটি আমরা এখান থেকে কপি করছি, এটি আমরা কেটে দিচ্ছি, এখানে আমরা এনে পেস্ট করছি। তো css এবং js, এখন js ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ফাইলের নামটা আমরা এখান থেকে কপি করছি, bootstrap main.js অ্যারে আছে jQuery, এটি jQuery ডিপেন্ডেন্সি wp get version true। তো এখানে ভার্সন আমাদেরকে 5 ভার্সন আমাদের 5.3.8 আমরা ভার্সনটি দিয়েছি এবং এটি ফুটারে লোড হবে ট্রু। আমরা এখন আমাদের সাইটটিকে আরেকবার রিফ্রেশ করছি
এবং কন্ট্রোল ইউ দিয়ে আমরা আবার সোর্স কোডটি দেখছি আমাদের বুটস্ট্র্যাপ জেএস ফাইলটি আমাদের ফুটারে লোড হয়েছে কিনা। তো বুটস্ট্র্যাপ মেন ডট জেএস এই ফাইলটিতে আমাদের ফুটারে লোড হয়েছে। তো এখন আমরা এটিকে দেখছি যে এটি সঠিকভাবে লোড হয়েছে। তো এই পর্যায়ে আমরা আমাদের সিএসএস এবং জেএস ফাইলগুলোকে সঠিকভাবে লোড করিয়েছি। এখন আমরা আমাদের যে হেডার সেকশনটি, এই হেডার সেকশনটি আমরা এখন HTML এবং CSS দিয়ে একটি স্ট্রাকচারের ভিতরে আমরা ডিজাইন করব। পূর্বে আমরা ডিপ ক্লাস মেইন নামে দিয়ে এইভাবে আমরা মেনুটিকে লগইন মেনু এবং লগ আউট মেনু দেখিয়েছিলাম। তো আজকে আমরা প্রফেশনাল ভাবে হেডার টেমপ্লেটটি ক্রিয়েট করব। তো এই পর্যায়ে আমরা HTML মার্কআপটি আমরা এখান থেকে আমরা শুরু করতে পারি। আমরা আগের কোডগুলোকে একটু নিচে নামিয়ে রাখছি। কোড করার আগে চলুন আমরা দেখে আসি আমাদের হেডার টেমপ্লেটটির মার্কআপ ডিজাইনটি কেমন হতে পারে। তো এটিকে আমরা যদি হেডার ধরি, তো হেডারের ভিতরে আমরা এখানে এটি একটি র এবং এটি একটি র, একটি কন্টেনারের ভিতরে আমরা দুইটি রো নেব এবং প্রথম রো এর ভিতরে আমাদের মেনুগুলোকে ডিসপ্লে করার জন্য এখানে একটি কলাম, কন্ট্যাক্ট ফ্রম এবং সেভ অ্যাপ, এই দুটি বাটনের জন্য আমরা এটি দ্বিতীয় কলাম, এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য আমরা যে প্লাগইনটি ব্যবহার করব সেই প্লাগইনটি আমরা শর্টকাটের মাধ্যমে ডিসপ্লে করাতে চাই, সে কারণে আমরা এটিকে তৃতীয় কলামে রাখতে চাই। তো এ পর্যায়ে আমরা প্রথম রতে 3টি কলাম এবং এটি আমরা দ্বিতীয় র যদি ধরি, তো দ্বিতীয় রতে আমাদের ব্র্যান্ডিং লোগো এবং সার্চ বার, এবং এটিকে আমরা তৃতীয় কলামে রাখতে পারি। তো চলুন আমরা এভাবে মার্কআপটি করি। শুরুতে আমরা হেডার নামের একটি HTML ট্যাগ নিতে পারি, হেডার। হেডারের ভিতরে আমরা নিতে চাই একটি কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমরা রো নিতে চাই, রো নিতে চাই আমরা 2টা। এর পরবর্তীতে আমরা কল এমডি দিয়ে এখন আমরা নিতে চাই কল এমডি 4:3, বা 3টা করে কলাম হবে আমাদের। তো এখন আমরা একটি হেড ট্যাগ নিয়েছি এবং একটি কন্টেইনারের ভিতরে 2টি রো, আমরা এখন কন্টেন্ট দেই কল 1, সেভ দেই, যদি রিফ্রেশ করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কল করে আমাদেরকে ডিসপ্লে করানো হচ্ছে। তো এই মেনুগুলোকে আমরা প্রথম এই কলামে রাখতে চাই। তো এটি আমাদেরকে কিভাবে করতে হবে? তো প্রথম যে আমরা কলে আমাদের মেনুকে ডিসপ্লে করাতে চাই, এটিকে আমরা ডিভ নিতে চাই, আমরা টপ লেভেল দিয়ে আমি কাট করে নিচ্ছি এবং সাজিয়ে নিচ্ছি। এখন আমরা সেভ দিয়ে আরেকবার যদি রিফ্রেশ করি, তো এই পর্যায়ে আমরা এই কন্টেইনারটি আমরা একটা আইডির ভিতরে রাখতে চাই ডিজাইনের ক্ষেত্রে। তো এখন এটিকে আমরা কাট করছি। আইডি নিতে হলে আমাদেরকে মাই হেডার নামের আমরা একটি আইডি নিতে চাই, কন্ট্রোল ই। এর ভিতরে আমরা এখন আমাদের কন্টেইনারকে পেস্ট করছি। দ্বিতীয় কলামে আমরা কন্ট্যাক্ট বাটনটি রাখতে চাই। তো কন্ট্যাক্ট বাটনটি আমরা এখনো তৈরি করিনি, সে কারণে আমরা এখন এখানে আমরা একটি ডিভের মধ্যে আমরা কন্ট্যাক্ট বাটনটি রাখবো। ক্লাস আমাদের থিমের সাথে প্রিফিক্স করে আমরা একটি ক্লাসের নাম এখানে দিতে চাই, ভিভিড ভার্স আন্ডারস্কোর কন্ট্যাক্ট পপ আপ
এর ভিতরে আমাদের পপ আপ কোডটি আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা কন্ট্যাক্ট আমরা লিখে রাখছি। তৃতীয় কলামটিতেও আমরা ওইভাবে একটি ক্লাস নিতে চাই। vivid verse underscore trans ট্রান্সলেটর। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জের যে অপশনটি, তো HTML মার্কআপটি যদি আমরা একটু এক্সপ্লেইন করতে চাই, এখানে আমাদের একটি হেডারের ভিতরে আমরা একটি আইডি নিয়েছি, মাই হেডার। যেহেতু আমাদের হেডারটি আমরা মাল্টি চয়েসের অপশন দিতে চাই, ইউজার যদি এই হেডারটি পছন্দ না হয় সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় এমন আমরা সিলেক্টের একটি অপশন আমরা আমাদের থিম অপশনে আমরা রাখবো পরবর্তীতে। এর পরবর্তীতে আমরা কন্টেইনার যে ক্লাসটি নিয়েছি, এটি বুটস্ট্র্যাপের একটি ক্লাস কন্টেইনার। আপনারা চাইলে এখানে ফুল উইথ কন্টেইনার নিতে পারেন। এখন অধিকাংশ ওয়েবসাইটে ফুল উইথ কন্টেইনার ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের কন্টেইনার নিয়েছি সে কারণে এটি একটি নির্দিষ্ট পিক্সেল অনুযায়ী এটি ডিসপ্লে হবে। আর যদি আপনি ফুল উইথ কন্টেইনার নেন সেক্ষেত্রে এটি ফুল উইথ দিয়ে এটি ডিসপ্লে হবে। তো আমরা কন্টেইনার দিয়ে এখন আমরা করছি। এর ভিতরে আমরা একটি নিয়েছি, এটি একটি বুটস্ট্র্যাপ ক্লাস। এর পরবর্তীতে আমরা যে কল MD4 করে 3টি কলাম নিয়েছি, এটিও বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আপনি যদি একটু দেখতে চান তো কন্টেইনার, তো এখানে কন্টেইনার বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে আপনি এখান থেকে দেখতে পারেন। কন্টেইনার এটি লার্জ স্ক্রিনে আপনার 1320 কন্টেইনার SM, কন্টেইনার MD-LG, কন্টেইনার ফুল উইথ এটি 100% দেখাবে। তো এগুলো আপনি একটু দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা যে টি নিয়েছি, আমরা যদি এখন লিখে এখানে সার্চ দেই, তো আপনি দেখছেন এটি একটি এখানে কলাম, এগুলো আপনার রোর কলাম। এখানে কন্টেইনারের ভিতরে নিতে হলে আপনাকে অবশ্যই কন্টেইনার নিতে হবে, কন্টেইনারের ভিতরে রোর ভিতরে আপনাকে কলাম নিতে হবে। এটি মূলত বুটস্ট্র্যাপের একটি স্ট্রাকচার। তো এই পর্যায়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটকে আরেকবার রিফ্রেশ করি, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল পেজ। যেহেতু আমরা এখন লগ আউট অবস্থায় আছি, আমরা এখানে একটি পেজ সেট করেছিলাম। এখানে কন্ট্যাক্ট বাটন, এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ, এই বাটনটি এখানে ডিসপ্লে হবে। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে, এটাকে যদি আমরা টেক্সট অ্যান্ড ক্লাসটি ব্যবহার করি বুটস্ট্র্যাপে, সেক্ষেত্রে এটি থেকে ডিসপ্লে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে অনেকগুলো মেনু থাকতে পারে, সে কারণে আমরা এটিকে কল MD আমরা এখানে 7 রাখতে পারি। যেহেতু কল আমাদের সর্বোচ্চ 12 আমাদেরকে সেট করতে হবে, তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা 7 দেই, এটাকে আমরা 3 দিতে পারি, 7 আর 3 10, বাকি থাকে 2, এটাকে আমরা 2 দিতে পারি। এভাবে আপনাকে বিল করে রাখতে হবে, যেহেতু একটি রোর ভিতরে আপনাকে এই কলামের ভিতরেই আপনাকে সেট করতে হবে। তো এখানে আমরা আরেকটি যে নিয়েছি, এই রোর ভিতরে আমরা প্রথম রোতে আমরা রাখতে চাই যে আমাদের ব্র্যান্ডিং লোগো। এটিকে লোগোর জন্য আমরা এটিকে কল 2 রাখতে পারি। পরবর্তীতে রেসপন্সিভ করার সময় আমরা এটিকে কল মোবাইল স্ক্রিনের জন্য আমরা কল 12 এবং মিডিয়াম ডিসপ্লের জন্য আমরা কল 2 এভাবে আমরা রাখতে পারি। তো আমরা এখনই যদি করি কল 12 এবং কল MD2, এর অর্থ আমাদের মোবাইল স্ক্রিনে লোগোটি ফুল রোতে দেখাবে এবং মিডিয়াম ডিসপ্লেতে আমাদের কল 2। তো এর ভিতরে আমরা আমাদের ব্র্যান্ডিং লোগোকে ডিজাইন করার লক্ষ্যে আমরা একটি ক্লাস নিতে চাই, BRAND, ব্র্যান্ড, কন্ট্রোল E।
তো এর ভিতরে আমরা লোগো এখন লিখে রাখছি, আমরা লোগোকে এখানে ডিসপ্লে করাতে চাই। এর পরবর্তীতে আমাদের যে সার্চ বার আছে, আমাদের সার্চ বারের জন্য বেশ অনেকখানি আমাদের জায়গা প্রয়োজন। সে কারণে আমরা এখানে কলাম দিয়ে আমরা এটাকে 7 রাখতে পারি, এবং মোবাইল ডিসপ্লের জন্য আমরা কল 12 দিতে পারি, কল 12। তো দ্বিতীয় যে কলামটি আছে, আমরা এই কলামের ভিতরে আমাদেরকে, আমরা যদি একটু দেখতে চাই, এই কলামের ভিতরে আমাদেরকে দুটি ডিপ নিতে হবে। একটিতে আমাদের অল ক্যাটাগরি যে অপশনগুলো আমাদেরকে সেট করার জন্য, আর একটি সার্চ বার। তো আমরা যদি এটি করতে চাই, এখানে আমরা একটি ডিপের ভিতরে, তো এটির আমরা যদি ক্লাস দিতে চাই vivid underscore search from from cat, এর ভিতরে আমরা দুটি ডিপ নিব। প্রথমটি আমরা সাইট নেভিগেশন নামে দিতে পারি আইডি, যদি আমরা এখানে নেই সাইট নেভিগেশন। তো এখানে একটি টিপ, আমরা আরেকটি সার্চ বারের জন্য কন্ট্রোল দিয়ে আরেকটি নিচ্ছি। তো এখানে আমাদেরকে ক্যাটাগরিগুলো আমরা এখানে ডিসপ্লে করাতে চাই, এবং এখানে আমাদের সার্চ ফর্মটি আমরা এখানে ডিসপ্লে করাতে চাই। এবং তৃতীয় যে কলামটি আছে, যেহেতু এখানে আমরা লোগোর জন্য 2 কলাম এবং আমাদের সার্চ বারের জন্য 7 আর 2 9, আমাদেরকে আর সর্বোচ্চ 3 কলাম আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু আমরা লগিং এবং সিঙ্গাফ এবং কমার্সের কার্ডটি আমরা ডিসপ্লে করাতে চাই, সে কারণে আমরা এখানে একটি ক্লাস নিচ্ছি, লগইন আন্ডারস্কোর সিঙ্গাফ এরিয়া। লগইন আমরা এখানে আপাতত এইভাবে সেভ করি। আমরা এখন আমাদের ওয়েবসাইটকে রিফ্রেশ করি। এ পর্যায়ে আমরা যদি আমাদের হেডারকে একটু কালার দিলে আমরা ভালোভাবে একটু বুঝতে পারি। তো কালার যদি আমরা দিতে চাই, আমরা যে vividverse সিএসএস নামের যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম, এই ফাইলটিতে আমাদের সিএসএস আমরা লিখব। তো সিএসএস লিখতে হলে প্রথমে আমাদেরকে যে কমেন্ট দিতে হবে, আমরা এখান থেকে কিছু কমেন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। পর আমরা আমাদের থিম ফোল্ডারে যাচ্ছি, htdoc vividverse wp content theme vividverse assets css vividverse css। আমরা এটিকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি, এবং এখানে কমেন্টস আকারে আমরা একটি দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখন আমাদের হেডারকে যদি একটু আমরা সিএসএস করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো এটা আমাদের আইডি, এটা টপ মেনু, এটা কলাম 7 রো, এটা আমাদের হেডার, এটা আমাদের হেডার আইডি, এটা হচ্ছে কন্টেনার। তো আমরা মাই হেডার যে আইডিটি নিয়েছি, এই হেডারে যদি আমরা একটি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড, যদি আমাদের এই থিমের কালারটি নিতে চাই, তো এখানে যেহেতু ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা কালারটি দিয়েছিলাম, পরবর্তীতে আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে কালারটি দেওয়া যায় এই বিষয়ে আমরা দেখব। তো কালার কোডটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো হেডারে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই আইডিতে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই আইডিকে আমরা এখানে দিতে পারি মাই হেডার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ, আমরা এই কোডটি আমরা দিতে পারি।
সেভ দিয়ে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটকে রিফ্রেশ করি, তো এখন আমরা দেখছি যে আমাদের কালারটি দেখা যাচ্ছে। তো এখন আমাদের ফন্ট কালারটি হোয়াইট প্রয়োজন। তো ফন্ট কালারটি হোয়াইট দিতে হলে আমাদেরকে মাই আইডিতেই যদি কালার দিতে চাই, তো কালার হোয়াইট, এখানে আমরা কালার হোয়াইট দিলে এটা নিচ্ছে। তো আমরা এখন আপাতত কালার হোয়াইট এটি আমরা এখন এখানে রাখছি। তো এই পর্যায়ে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করি, ডব্লিউপি অ্যাডমিন, তো লগ ইন করার সাথে আমরা আমাদের ওয়েবসাইটকে আরেকবার আমরা দেখতে চাই। এখন আমরা দেখছি আমাদের লগইন মেনুটি দেখতে পাচ্ছি, অ্যাবাউট এবং হোম। আমরা যে মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আমরা যেগুলো সেট করেছিলাম, আমরা যদি দেখি এখানে লগ ইন মেনুতে আমরা অ্যাবাউট এবং হোম সেট করেছিলাম। এবং আমরা যদি এখন লগিং আউট মেনুতে আমরা যদি দেখতে চাই, লগিং আউট মেনুতে আমরা সিম্পল পেজ সেট করেছিলাম। তো পেজ আমরা তিনটেই ক্রিয়েট করেছি। আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা আরো পেজ ক্রিয়েট করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে পেজেস নামের এই বাটনটিতে ক্লিক করছি এবং আমরা এখান থেকে কিছু পেজ অ্যাড করে নিচ্ছি। আমি কিছু এখানে পেজ ক্রিয়েট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেজ ক্রিয়েট করে নেবেন, অথবা আপনারা চাইলে কোনো নির্দিষ্ট পোস্টকে কাস্টম লিঙ্ক বা ক্যাটাগরি যাই আপনারা মেনুতে ডিসপ্লে করাতে চান না কেন, এখান থেকে করাতে পারি। তো আমি এখন কিছু পেজ ক্রিয়েট করেছি এবং এগুলোকে কিছু লগ আউট মেনুতে এবং কিছু লগ ইন মেনুতে আমি এখানে সেট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটকে আবার যদি আমরা রিফ্রেশ করি, এখন আমরা এভাবে দেখতে পাচ্ছি আমাদের মেনুতে কালার, আমাদের যে মেনু বাটন এখানে কালার সেট করতে হবে, লিস্ট স্টাইল বা টেক্সট ডেকোরেশন এগুলো নান করতে হবে। তো আমাদের এগুলো সিএসএস দিয়ে আমরা ফিক্স করব। আমরা আমাদের মেনুকে আমরা ফ্লোটিং হিসেবে আমরা পেতে চাই। তো এর জন্য আমরা আমাদের সিএসএস ফাইলে যাচ্ছি। এখানে শুধু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছিলাম। তো আমরা আমাদের থিমে যদি একটি গুগল ফন্ট আমরা অবশ্যই সাপোর্ট দিব। তো গুগল ফন্ট সর্বপ্রথমেই আমাদেরকে সিএসএস লেখার শুরুতেই আমাদেরকে ফন্টটি সাপোর্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা গুগল ব্রাউজারে যাচ্ছি এবং এখানে সার্চ বারে লিখছি GOOGLE গুগল FONT ফন্ট লিখে আমরা এন্টার দিলেই আমরা যে গুগল ফন্টের অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এবং আমরা গুগলের যে গুগল ফন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এখান থেকে অনেক ফন্ট আমরা পাবো। তো আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমরা শুরুতে যেটি আছে রোবোটো, আমরা এটিতেই ক্লিক করছি এবং গেট ফন্ট, আমরা গেট ফন্টে ক্লিক করছি। এখান থেকে আমরা ডাউনলোড করেও আমরা লিঙ্ক করাতে পারি, অথবা গেট এমবেডেড কোড, আমরা এখানে গেট এমবেডেড কোডে ক্লিক করছি। এখান থেকে আমাদের ইম্পোর্ট থেকে এই লিঙ্কটি আমরা সরাসরি কপি করছি। কপি করার পরে আমরা এটিকে সিএসএস এ পেস্ট করে দেব। আপনি যদি চান যে চেঞ্জ স্টাইল, এখানে আপনি চেঞ্জ স্টাইল করতে পারেন। আমরা 100 থেকে 900 পর্যন্ত ফন্ট ওয়েট এখানে সাপোর্ট দিতে পারবো। তো আমরা আমাদের সিএসএস ফাইলে এসে শুরুতে আমরা এটিকে পেস্ট করছি এবং এই ফন্টটিকে লিখতে হলে আমাদেরকে এখানে যে ফন্ট ফ্যামিলি রোবোটো সেন্সেরি পেটি দিয়েছে, এটি আমাদেরকে লিখতে হবে। তো এখান থেকে এটি আমরা কপি করছি এবং এখানে আমাদের সিএসএস এর যে ডিফল্ট কিছু সিএসএস আছে, আমরা সেই ডিফল্ট সিএসএস গুলো শুরুতে আমরা দিতে চাই। MARK মার্ক UL, এগুলো আমাদের মার্জিন
0 প্যাডিং 0। এর পরবর্তীতে আমাদের বডি এ H1 H2 আমাদের 1 থেকে আমরা শুরু করি, H1 H2 H3 H4 H5 H6 H6 পর্যন্ত আমাদের, এবং পি, এগুলোতে আমাদের ফন্ট ফ্যামিলি রোবোটো সেন্স সেরিফ এবং সিও এল কালার আমরা ডিফল্ট ভাবে পিএলএসসি কে ব্ল্যাক দিয়ে রাখছি। এবং সেভ করে আমরা আমাদের ওয়েবসাইটকে আবার রিফ্রেশ করছি। এখন ফন্টগুলোকে আমরা আমাদের নির্দিষ্ট ফন্ট ফ্যামিলিটি পেয়েছি কিনা আমরা যদি দেখতে চাই, তো এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করছি এবং ফন্ট ফ্যামিলি যেহেতু আমরা হেডার এ ফন্ট ফ্যামিলি, এখানে যেহেতু আমরা বডি এ H1 H2 H6 P সবগুলোতে আমরা ফন্ট ফ্যামিলি রোবোটো দিয়েছি, এখানে আমাদেরকে ডিফল্ট ভাবে বুটস্ট্র্যাপের যে ফন্ট ফ্যামিলি এটি ডিফল্ট ভাবেই পেয়ে যাই। তো সেই কারণে আমরা এখানে ইম্পর্টেন্ট নামের যে ইম্পর্টেন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট। তো এখন আমরা যদি আবার রিফ্রেশ করি, তো আমাদের ফন্ট ফ্যামিলিটি আমরা ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আমাদের এখানে যে ফন্ট ফ্যামিলিটি আছে, এখানে গুগলের যে আমরা যে ফন্ট ফ্যামিলিটি দিয়েছিলাম ভিভেট ভার্স সিএসএস থেকে, এই ফন্ট ফ্যামিলিটি আমাদের পেয়েছে। তো এখন আমরা এগুলোকে টেক্সট ডেকোরেশন নান করব, লিস্ট স্টাইল নান করব, এগুলো আমরা সিএসএস দিয়ে আমরা ফিক্স করব। তো এর জন্য আমাদেরকে এখানে আমরা লিখছি, যেহেতু আমাদের হেডারে এখানে আমরা মাই হেডার দিয়েছি, এখানে আমরা একটি ক্লাস নিতে চাই। ক্লাস যেহেতু আমরা অনেকগুলো হেডার আমরা তৈরি করব, হেডার চয়েসের অপশন যেহেতু থাকবে, সেক্ষেত্রে আমরা HEADER হেডার আন্ডারস্কোর এটাকে আমরা 2 রাখছি। আমাদের ডিফল্ট হেডার শুধু সিম্পল হেডার আমরা একটা রাখবো, এটিকে আমরা মডার্ন হেডার অথবা হেডার 2 হিসেবে আমরা নাম দিচ্ছি। তারপর একটা ক্লাস, কমন ক্লাস ভিভিট হেডার আমরা দিতে চাই, HEADER ভিভিট হেডার। তো এখন আমাদের যে ভিভিট হেডার আমরা এই ক্লাসটি নিচ্ছি এবং আমাদের সিএসএস এ আমরা এই ভিভিট হেডার ধরে আমরা সিএসএস করব। তো এই ভিভিট হেডার আমরা আইডি ধরেও করতে পারি। তো ভিভিট হেডারের ভিতরে আমাদের যে আমরা যে ইন্সপেক্ট এলিমেন্ট করেছি, আমাদের যে ভিভিট হেডারের ভিতরে আমাদের যে এ আছে, এ কে আমরা যদি কালার দিতে চাই, আমরা সিএসএস করব সব সময় স্পেসিফিক, আমরা ক্লাসের নাম ধরে ধরে স্পেসিফিক ভাবে সিএসএস করব, যাতে করে পরবর্তীতে অন্য কোনো সিএসএস এর সাথে এটি কনফ্লিক্ট না করে। তো ভিভিট হেডারের ভিতরে যদি এ থাকে, তো সে এর সিওএল কালার আমরা দিতে চাই হোয়াইট, WHIT হোয়াইট। যদিও আমরা এই কালারগুলোকে পরবর্তীতে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ ভাবে কন্ট্রোল করা যায়, একটি ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা কালারগুলোকে থিম অপশনের ভিতরে আমরা ইনক্লুড করব। তো এখন আমরা সেভ দিয়ে আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করি, তো আমাদের ভিভিট হেডারের ভিতরে এর কালারগুলো আমরা সাদা দেখতে পাচ্ছি। তো এর পর্যায়ে আমরা যদি এখন টেক্সট ডেকোরেশন নান করে দেই, টেক্সট ডেকোরেশন নান, এবং যদি আমরা ইউএল ক্লাসটি, এখানে আমাদের লিস্ট স্টাইল নান করতে হলে এখানে আমাদের ইউএল কে লিস্ট স্টাইলটি নান করতে হবে।
তো ইউএল ক্লাসটি যদি আমরা ধরতে চাই, তো এখানে আমাদেরকে ভিভিড হেডার ভিতরে যে ইউএল আছে, তো আমরা এভাবে লিখি ভিভিড হেডার ইউএল লিস্ট স্টাইল নান রিফ্রেশ। তো আমাদের লিস্ট স্টাইলটি নান হয়ে গিয়েছে। তো এখন আমাদের এই মেনুগুলোকে আমরা ফ্লোটিং করব। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেনুগুলোকে হোভার করলে একটা অ্যানিমেশন এখানে দেওয়া হয়েছে, হোভার অ্যানিমেশন। তো আমরা এভাবে যদি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ভিভিড হেডার ইউএল এটাকে আমরা লিস্ট স্টাইল নান করেছি। তো ইউএল এর যে আইডিটি আমরা দিয়েছিলাম লগড ইট আউট মেনু, তো আমরা এই আইডিটি কপি করছি এবং যে আমাদের ইউএল এর যে লিস্ট স্টাইল নান করেছিলাম এখানে আমরা আইডিটি দিয়ে দিচ্ছি, কেননা আমাদের পরবর্তীতে অন্য কোনো মেনু যদি আমরা ডিসপ্লে করাতে চাই, তো সেই ক্ষেত্রে ইউএল এর এই ক্লাসটি পেয়ে যেতে পারে। তো এর পরবর্তীতে আমরা এখানে লিস্ট স্টাইল নান, এরপরে আমরা এখানে মার্জিন জিরো এবং প্যাডিং 0 আমরা দিয়ে রাখছি। এরপরে যে আমাদের ইউএল ক্লাসটি আছে মেনু আইটেম, তো এটা আমরা এখান থেকে কপি করছি, এলআই, এবং আমরা আর একটি নিতে চাই এলআই। তো এলআই কে আমরা ডিসপ্লে ইনলাইন এবং পজিশন রিলেটিভ আমরা দিয়ে রাখছি। আমরা একটু রিফ্রেশ করে দেখতে চাই। ঠিক আছে, আমাদের এখন কিছু প্যাডিং প্রয়োজন। তো শুরুতে আমরা যে ভিভিড হেডারটি আমরা নিয়েছি, এই ভিভিড হেডার আমরা এখান থেকে ভিভিড হেডার ক্লাসটি কপি করছি এবং এখানে আমাদের ভিভিড হেডার এটাকে আমাদের সবার উপরে রাখতে আমরা এটাতে জেড ইন্ডেক্স দিচ্ছি 99999 এবং উইথ যাতে 100% থাকে, এবং প্যাডিং বটম আমরা কিছু দিতে চাই, প্যাডিং বটম আমরা 1% দিয়ে রাখছি। এর পরবর্তীতে আমরা একটু রিফ্রেশ করি। এরপরে আমাদের যে ইউএল এলআই এ আছে, আমাদের একে আমরা কিছুটা আমরা প্যাডিং দিতে চাই, প্যাডিং আমরা দিতে চাই 5%, 2%। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা একেও আমরা পজিশন রিলেটিভ ডিসপ্লে ইন লাইন ব্লক ওভারফ্লো আমরা হিডেন রাখছি। আমরা এগুলোকে কপি করে আমাদের যে এ আছে আমরা দিয়ে রাখছি। এর পরবর্তীতে আমরা এটাকে কপি করছি এবং এফটিআর আফটারে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, বিএ ব্যাকগ্রাউন্ড বা লাইনার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব, LIN।
জি RADI গ্রেডিয়েন্ট। এখানে আমরা 90 ডিগ্রি একটি কালার দিয়ে রাখছি FF 0 0 0 FF 7F 0 0 0 FF 0 0 4B আমরা যে স্ক্রল বারটি আমরা হাইট আমরা 3 পিক্সেল দিয়ে রাখছি। উইথ আমরা 100% ব্যাকগ্রাউন্ড সাইজ সাইজ 200% 200% অটো 200% অটো। এর পরবর্তীতে আমাদের ট্রানজিশন আমরা একটি দিতে চাই TRA SITI 0.5 সেকেন্ড ট্রানজিশন অল 5 সেকেন্ড। এর পরবর্তীতে আমাদের ট্রান্সফর্ম TRANSFORM ট্রান্সফর্ম আমাদের ট্রান্সফর্ম আমরা ট্রান্সলেট এক্স ব্যবহার করব TRANSLAT ট্রান্সলেট এক্স আমরা এখানে -100% শুরুতে এটি হাইট থাকবে। এর পরবর্তীতে যখন আমাদেরকে একে ওভার করা হবে ওভার আফটার ট্রান্সফর্ম এখানে আমরা ট্রান্সফর্ম TRANSLAT ট্রান্সলেট এক্স আমাদের এখানে তখন 0%। এটা হচ্ছে আমরা অ্যানিমেশন দিতে চাই অ্যানিমেশন। এখানে আমরা একটি অ্যানিমেশন দিয়ে রাখছি কি ফ্রেম অ্যানিমেশন আমরা ব্যবহার করব ভিভিড GRADIENT gradient in second LINE FINI ইনফিনিট আমরা ব্যবহার করেছি। তো এই কি ফ্রেমটি আমাদেরকে এখন করতে হবে কি ফ্রেম অ্যানিমেশনের জন্য আমাদের যে %KEY
FRAMES keyframes আমাদের keyframe-এর নামটি আমরা এখানে কপি পেস্ট করছি। আমাদের 0% এটা আমাদের 50%, এটা আমাদের 100%। 0% যখন আমাদের থাকবে তখন CK background position EOS background position 100%, 0%। এটা আমাদের সেমিকোলনটা আমাদেরকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ফিফটি পার্সেন্টে আমরা এখানে রাখতে চাই 0%, আমরা 100%, 0% রাখতে চাই। তো এই পর্যায়ে আমরা যদি একবার আমাদের রিফ্রেশ করি, তো আমরা এখন কিছু দেখতে পাচ্ছি। চমৎকার একটি অ্যানিমেশন। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো সেট করতে পারেন। তো ভিভিড হেডারে আমাদের কিছু প্যাডিং প্রয়োজন। আমরা এখানে প্যাডিং বটম 1% করেছিলাম। এখানে যদি আমরা প্যাডিং টপ 1%, তো ভিভিড হেডারে আমরা এই প্যাডিং টপ 1% এটি দিয়ে দিতে চাই। তো এর পরবর্তী কলামে আমরা যে কন্ট্যাক্ট বাটনটি সেট করেছি, এই কন্ট্যাক্ট বাটনটিতে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে কন্ট্যাক্ট ফ্রম 7-এর। তো এটি করতে বেশ কিছু সময় প্রয়োজন। আগামী পর্বে আমরা এটি দেখব। আজকের পর্বটি অনেক দীর্ঘ হওয়ার কারণে আজকে এ পর্যন্তই রাখছি। আগামী পর্বে আমরা বাকি কাজগুলো করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।